কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের ফার্স্ট সেমিস্টারের যাদের ইতিহাস আইডিসি পেপার রয়েছে, সেই আইডিসি পেপারে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্ন আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে স্যার প্রশ্নের অ্যান্সারটি দিলে আমাদের খুব সুবিধা হয়, তাই তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের অ্যান্সারটি নিয়ে চলে এসেছি। প্রশ্নটি হচ্ছে তোমাদের যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 মার্কসের প্রশ্ন, তোমাদের সেমিস্টারের জন্য সিলেবাস অনুযায়ী খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই তোমরা অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নিতে পারো। আমি ভিডিওর মাধ্যমে উত্তরটি বলছি, তোমরা সকলে নোট ডাউন করে নাও সরাসরি ভিডিওতে। প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ, ঠিক আছে, বা কিংবা ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো প্রথমে কি লিখবে দেখো, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেরও একটি সংবিধান আছে। ভারতের সংবিধান ভারতের গণপরিষদ কর্তৃক সৃষ্টি হয়েছে। দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করেন সম্মিলিতভাবে তাদের গণপরিষদ বলা হয়। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভের পর ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় এবং তা 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়। ঠিক আছে, অর্থাৎ ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর এবং 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। তোমাদের অনেক সময় শর্ট প্রশ্ন আসে, ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস এগুলো হাইলাইটস করে দেবে। তারপরে দেখো কি রয়েছে, সংবিধান রচনাকারীরা পৃথিবীর বহু সংবিধান থেকে উপাদান সংগ্রহ করেছেন। ভারতের সংবিধানকে বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্যগুলি খুঁজে পায় সেগুলি হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। পয়েন্ট, তোমরা পয়েন্টস আকারেও লিখতে পারো কিংবা প্যারা করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি পয়েন্টসগুলো করে দিয়েছি। দেখো পয়েন্টের আন্ডারে কি রয়েছে, ভারতীয় সংবিধান বিস্তারিতভাবে লিখিত। অন্যান্য দেশের লিখিত সংবিধানের তুলনায় এই সংবিধান আয়তনে বড় এবং বিষয়বহুল। মোট 395টি ধারা এবং 8টি তালিকা নিয়ে ভারতীয় সংবিধানের সৃষ্টি। তারপর বিভিন্ন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের বিভিন্ন অংশে নতুন নতুন ধারা সংযোজন এবং কিছু কিছু তালিকার সংযোজন ও বিয়োজন ঘটে। বারবার সংশোধনের ফলে 2004 সালের শেষে সংবিধানের অন্তর্ভুক্ত অনুচ্ছেদের সংখ্যা গাণিতিক হিসাবে বৃদ্ধি পেয়ে হয় 446 এবং তফসিলি সংখ্যা বৃদ্ধি পায় 12। তবে এখনও ভারতীয় সংবিধানের সর্বশেষ ধারাটি হলো 395। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের প্লে স্টোরে এলএসিস টিউটোরিয়াল অ্যাপস রয়েছে, তোমরা অবশ্যই গিয়ে ডাউনলোড করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে দেবে। সেখানে তোমরা বিভিন্ন নোটস, সাজেশান, শর্ট প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, তারপর পয়েন্ট কি রয়েছে দেখো, সংবিধানের প্রাধান্য। ভারতের সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। সরকারের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হলো এই সংবিধান। সংবিধান আইন বিভাগ, শাসন বিভাগ ও অন্য সকল সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। সরকার সংবিধান বিরোধী আইন প্রণয়ন করলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিতে পারে। পরবর্তী পয়েন্ট দেখো কি রয়েছে, সংবিধানে একটি প্রস্তাবনা আছে। প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। মার্কিন সংবিধানের প্রস্তাবনার অনুকরণে এর সৃষ্টি। ভারতীয় সংবিধানের শুরুতে যে প্রস্তাবনাটি আছে তাতে সংবিধানের উৎস বা ভিত্তি, মৌলিক আদর্শ, মূল লক্ষ্য সম্পর্কে স্পষ্ট উল্লেখ আছে। এই প্রস্তাবনাই হলো ভারতীয় সংবিধানের মৌলিক দর্শন। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট দেখো কি রয়েছে, পরবর্তী পয়েন্ট রয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় যুক্ত হয়েছে। ভারতকে সার্বভৌম বলার অর্থ এই যে ভারত অভ্যন্তরীণ ক্ষেত্রে পূর্ণ স্বাধীন এবং বহিঃশাসন থেকে সর্বপ্রকার মুক্ত। ভারতের শাসন ব্যবস্থা হলো ধর্মনিরপেক্ষ। ভারত রাষ্ট্র কোনো ধর্মকে লালন করে না।
ভারতের এই শাসন ব্যবস্থাকে সমাজতান্ত্রিক বলা হয়েছে। পরবর্তী পয়েন্ট দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। সংবিধানের কোথাও কিন্তু ভারতকে যুক্তরাষ্ট্র বলে অভিহিত করা হয়নি। 28টি অঙ্গরাজ্যের সমন্বয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত। যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে এখানে কেন্দ্রীয় রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে। এই ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে ভারতীয় সংবিধানের পদ্ধতি অনন্য। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা, এই 3টি তালিকার মাধ্যমে এখানে ক্ষমতা বণ্টন করা হয়েছে। পরবর্তী পয়েন্ট দেখো, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। ইংল্যান্ডের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতেও পার্লামেন্টারি শাসন ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। পার্লামেন্টারি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতে প্রশাসনিক প্রধান হিসাবে আছেন একজন রাষ্ট্রপতি। তিনি হলেন নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক প্রধান। তার হাতে প্রকৃত শাসন ক্ষমতা নেই। দেশের শাসন কার্য পরিচালনা ও করেন প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন একটি মন্ত্রিপরিষদ। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়েই মন্ত্রিপরিষদ গঠিত হয়। এই মন্ত্রিপরিষদকে শাসন কার্য পরিচালনার ব্যাপারে পার্লামেন্টের কাছে এবং বিশেষত পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয়। লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এই যৌথ দায়িত্বশীলতার জন্যই শাসন ব্যবস্থাকে দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলা হয়। ভারতে কেন্দ্র রাজ্য উভয় ক্ষেত্রেই সংসদীয় বা দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। পরবর্তী পয়েন্ট দেখো, মৌলিক অধিকার। সংবিধানের 3য় অধ্যায়ে 12 থেকে 35 ধারার মধ্যে 6 শ্রেণীর মৌলিক অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে। সেই অধিকারগুলি কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কিত অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। সংবিধানে লিখিতভাবে অধিকারগুলির স্বীকৃতির ফলে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা লাভ করেছে। প্রত্যেক নাগরিকের অন্তর্নিহিত ক্ষমতার যথাযথ বিকাশের জন্য এই অধিকারগুলি দরকার। নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকার ছাড়াও ভারতীয় সংবিধানে আরও কতগুলি অধিকার অন্তর্ভুক্ত আছে। এগুলিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি বলে। আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে নীতিগুলি সংবিধানে সন্নিবিষ্ট হয়েছে। ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে 36 থেকে 51 ধারার মধ্যে নীতিগুলি উল্লিখিত আছে। কতগুলি সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার হলো নীতিগুলির মুখ্য উদ্দেশ্য। পরবর্তী পয়েন্ট হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ধর্মনিরপেক্ষতা। ভারত ধর্মনিরপেক্ষ এর অর্থ হলো এখানে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকার করা হয়নি। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে ধর্মবিশ্বাস, ধর্মাচরণ, ধর্মপ্রচারের ক্ষেত্রে সকলেই স্বাধীনতা ভোগ করে। ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র পূর্ণভাবে নিরপেক্ষ, তবে জনগণের বৃহত্তর স্বার্থে এই অধিকারের ওপর রাষ্ট্র যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তবে রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে ধর্মের কোনো ভূমিকা নেই। মূল্যায়ন। ওপরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ছাড়াও ভারতীয় সংবিধানে সমাজের অনুন্নত অংশের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা, প্রজাতান্ত্রিক চরিত্র প্রভৃতি বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য ভারতের সংবিধান অত্যন্ত সুসংঘবদ্ধ একটি দলিল। এই সংবিধান অভিনব, তবে একে কোনো নির্দিষ্ট কোনো ধাঁচে ফেলা যায় না। ঠিক আছে, এখানে একে দুবার হয়ে গেছে, একটু বাক্যটা ঠিক করে নেবে। একই সঙ্গে এতে নমনীয় অনমনীয় যুক্তরাষ্ট্র এককেন্দ্রিক রাষ্ট্রপতি ও সংসদীয় শাসন ব্যবস্থা অনুসৃত হয়েছে। পৃথিবীর বহু সংবিধান বাতিল হয়েছে, কিন্তু ভারতীয় সংবিধান গতিময়তা, ব্যাপ্তি ও প্রতিরোধ ক্ষমতার নিদর্শন। অর্থাৎ তোমাদের 10 নম্বরের প্রশ্ন আমি একটু বড় করেই লিখেছি, তোমরা তোমাদের সুবিধা মতো একটু পড়ে নিও। তোমাদের মোটামুটি 10 মার্কসের প্রশ্ন 500 ওয়ার্ডের মতো লিখতে হয়। আমি 500 ওয়ার্ডের অধিক লিখেছি, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখে নিও, ঠিক আছে, যাতে এক্সামের সময় তোমরা ভুলে না যাও, তাই একটু বেশি করেই দিয়েছি। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।